আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই প্রবাস সংবাদে। আজকের প্রবাস সংবাদ জানাচ্ছি আহমেদ মেহেদী হাসান। প্রবাস সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড প্রবাস সংবাদ শিরোনাম। কলকাতায় হোটেলে আগুনে বাংলাদেশি সহ 9 জনের মৃত্যু, মৃতদের মধ্যে সাংবাদিক সহ 4 জন কুষ্টিয়ার একই পরিবারের সদস্য। কানাডিয়ান পণ্যে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত 50% শুল্ক 3 দিনের জন্য স্থগিত, 2 দেশের চুক্তির দর কষাকষি চলছে। এবং ইউরোপের দেশগুলোতে স্থানীয়দের চেয়ে অন্য দেশের নাগরিকরা অস্থায়ী ও খণ্ডকালীন চাকরি বেশি পাচ্ছেন, ভাষাগত দুর্বলতায় স্থায়ী কর্মসংস্থানের জটিলতা। নিউ ইয়র্কে প্রবীণদের কাছে আস্থার নাম অল কাউন্টি হোম কেয়ার। এখানে পাচ্ছেন প্রিয়জনের যত্নে অভিজ্ঞ কেয়ার গিভার। কল করুন 646-444-2266। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম প্রিয় দর্শক। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। কলকাতার নিউ মার্কেট এলাকায় মির্জা গালিব স্ট্রিটে হোটেল শিখা ইনে আগুনে মৃত 9 জনের মধ্যে অন্তত 5 জন বাংলাদেশি, তাদের 4 জন কুষ্টিয়ার একই পরিবারের। তারা হলেন কুষ্টিয়ার স্থানীয় একটি পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক দেবাশিস দত্ত, তার স্ত্রী আফসানা সিমমিন, 3 বছরের সন্তান স্বর্ণশীষ দত্ত ও শ্বশুর আকরাম আলী। সাভারের বাসিন্দা আহমেদ বাবু রয়েছেন মৃতের তালিকায়। আহত 6 বাংলাদেশিকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। আগুনে আহতদের ঘটনায় শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাদেশিদের মরদেহ দ্রুত দেশে আনা হবে, পরিবার চাইলে খরচ বহন করবে সরকার, জানিয়েছে পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ইফতেখার উদ্দিনের রিপোর্ট। স্ত্রী আফসানা সিমমিন, 3 বছরের সন্তান স্বর্ণাশীষ ও শ্বশুর আকরাম আলী সহ ভারতে চিকিৎসার জন্য যান সাংবাদিক দেবাশিস দত্ত। মঙ্গলবার বেঙ্গালুরু থেকে ফেরেন কলকাতায়। বুধবার ভোররাতে কলকাতার মির্জা গালিব স্ট্রিটে একটি 5তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভবনটিতে একাধিক হোটেল ও গেস্ট হাউস ছিল। আগুন লাগার পর দ্রুত পুরো ভবন ঘন কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। ঘুমন্ত অবস্থায় আটকে পড়েন অনেকে। ঘটে প্রাণহানি। প্রায় 80 জনকে ভবন থেকে নিরাপদে বের করে আনা হয়। তবে সংকীর্ণ সিঁড়ি, পর্যাপ্ত বায়ু চলাচলের অভাব এবং জরুরি বহির্গমন পথ না থাকায় উদ্ধার কাজ কঠিন হয়ে পড়ে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হয়। ঘটনার পর ভবন মালিকের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া শুরু করে পুলিশ। এই ঘটনায় শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া বার্তায় তিনি প্রাণহানিতে দুঃখ প্রকাশ করেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন নরেন্দ্র মোদী। কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশন নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে। বাংলাদেশি নাগরিকদের জরুরি পরিষেবা ও হতাহতদের পরিবারের সাথে যোগাযোগের জন্য কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশনের হেল্পলাইন চালু করেছে। যোগাযোগ: মোহাম্মদ ওমর ফারুক আকন্দ, দ্বিতীয় সচিব, রাজনৈতিক, মোবাইল নাম্বার 918274821352। কলকাতার প্রাণকেন্দ্রে এমন একটি ভবনে কিভাবে একাধিক হোটেল অগ্নি নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা ছাড়াই চলছিল তা নিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতিতেও আলোচনা তৈরি হয়েছে। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই, ঢাকা। এদিকে কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দ্রুত ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী জানান, কলকাতার নিউ মার্কেটে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে 5 বাংলাদেশির প্রাণহানির খবর নিশ্চিত করেছে ডেপুটি হাইকমিশন। প্রতিমন্ত্রী বলেন, নিহত বাংলাদেশিদের পরিচয় নিশ্চিত করা শেষ হলে তাদের ফেরানোর ব্যবস্থা করা হবে। আমাদের ডেপুটি হাই কমিশনার যে আছে কলকাতায়, সব সময় সেই খোঁজ খবর রাখছে। উনি হোটেলে গিয়েছেন, যে দুর্ঘটনা যেখানে ঘটেছে শনাক্ত করার চেষ্টা করছেন। ইতিমধ্যেই আমাদের মিশন কলকাতায়
যারা নিহত হয়েছেন সেই পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করেছে বাংলাদেশে। শনাক্ত শেষ হলে এবং সব ফর্মালিটিস কমপ্লিট হলে দ্রুততম সময় আমাদের এই মরদেহগুলো আমরা যেন বাংলাদেশে ফিরিয়ে আনতে পারি, সে কাজটা আমাদের কলকাতার মিশন সে কাজটি করছে। যারা এই দুর্ভাগ্যবশত মৃত্যুবরণ করেছেন তাদের পরিবার যদি খরচ বহন করতে না পারেন তাহলে অবশ্যই সরকার সেটা দেখবে। এ পর্যায়ে ইউএসএ সংবাদ। কানাডিয়ান পণ্যের উপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা অতিরিক্ত 50% শুল্ক 3 দিনের জন্য স্থগিত করা হয়েছে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। নতুন শুল্ক বুধবার থেকে কার্যকর হওয়ার কথা ছিল। বিশ্লেষকদের আশঙ্কা, যুক্তরাষ্ট্র নতুন করে শুল্ক আরোপ করলে দুই দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে। একই সঙ্গে পণ্যের দাম বাড়ার কারণে কানাডার জীবনযাত্রার ব্যয়ও আরও বেড়ে যেতে পারে। শুল্ক চাপ কমাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে দর কষাকষি চালিয়ে যাচ্ছে কানাডা। যুক্তরাষ্ট্রের সান দিয়েগো কাউন্টি কর্তৃপক্ষ ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির প্রতিবাদে স্থানীয় ফায়ারিং রেঞ্জে মেক্সিকো সীমান্তরক্ষী ও আইস এজেন্টের প্রশিক্ষণ সুবিধা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। ট্রাম্পের গণবহিষ্কার অভিযানের অংশ হতে অসম্মতি জানিয়ে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে এই সিদ্ধান্তের মাধ্যমে তারা সাধারণ মানুষের বিশ্বাস ধরে রাখতে চান। 2017 সাল থেকে চলমান এই চুক্তির আওতায় শত শত এজেন্ট প্রশিক্ষণ পেতেন, এখন তাদের অন্য স্থানে স্থানান্তর করা হবে। যুক্তরাষ্ট্রে ব্যক্তিগত বা ধর্মীয় অজুহাতে শিশুদের আবশ্যকীয় টিকাদান থেকে বিরত রাখার প্রবণতা সর্বোচ্চ রেকর্ড ছুঁয়েছে। সিডিসির সাম্প্রতিক তথ্য অনুযায়ী 2025-2026 শিক্ষাবর্ষে রেকর্ড পরিমাণ শিশু টিকার বাইরে থেকেছে। চিকিৎসকদের মতে জাতীয় পর্যায়ে স্পষ্ট প্রচারণার অভাব এবং মহামারী পরবর্তী সময়ের নীতিগত অনিশ্চয়তার কারণেই ঝুঁকিতে পড়েছে হাজার হাজার শিশুর ভবিষ্যৎ। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। যুক্তরাষ্ট্রে সরকারি বিদ্যালয়ে ভর্তি হতে শিশুদের জন্য নির্দিষ্ট কিছু টিকা নেওয়া বাধ্যতামূলক হলেও তা এড়ানোর প্রবণতা এখন আশঙ্কাজনক হারে বাড়ছে। সিডিসির তথ্য বলছে 2025-26 শিক্ষাবর্ষে 1.5 লাখ কিন্ডারগার্টেন শিক্ষার্থী অন্তত একটি টিকা গ্রহণের বাইরে থেকেছে, যা আগের তুলনায় 3.6% বেশি। বেশিরভাগ ক্ষেত্রেই কেবল ধর্মীয় বিশ্বাস থেকে অভিভাবকরা সন্তানদের টিকা দেওয়া থেকে বিরত থেকেছেন। সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিশুদের জন্য সুপারিশকৃত টিকার তালিকা কাটছাঁটের নির্বাহী আদেশে স্বাক্ষর করার পর এই সংকট আরও বেড়েছে, যা নিয়ে চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা তীব্র সমালোচনা করছেন। টিকাদানের হার কমে যাওয়ায় যুক্তরাষ্ট্রে ডিফথেরিয়া, টিটেনাস, কাশি এবং হাম, মামস ও রুবেলা টিকার কভারেজ এখন 92% নিচে নেমে এসেছে। অথচ প্রাদুর্ভাব এড়াতে বিশেষজ্ঞদের মতে অন্তত 95% জনগোষ্ঠীর টিকা নেওয়া আবশ্যক। টিকাদানের অনীহার মধ্যে যুক্তরাষ্ট্রে আশঙ্কাজনকভাবে ছড়িয়ে পড়েছে হামের প্রাদুর্ভাব। 35 বছরের রেকর্ড ভেঙে চলতি বছর দেশটিতে 2,500 শিশু হামে আক্রান্ত হয়েছে, যাদের 93%ই টিকা নেয়নি। সার্বিক পরিস্থিতিতে জনস্বাস্থ্য সুরক্ষায় অভিভাবকদের চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে শিশুদের টিকাদান নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সিডিসি। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ফেডারেল আদালতে ফেসবুকের কোম্পানি মেটা প্ল্যাটফর্মসের বিরুদ্ধে এক মামলায় প্রাথমিক শুনানির কার্যক্রম শুরু হচ্ছে। মেটার প্ল্যাটফর্মগুলোতে শিশুদের আসক্ত করার জন্য ফিচার নকশা করা এবং মানসিক স্বাস্থ্যের ক্ষতির অভিযোগে 4টি স্টেট মেটার কাছে $1.4 ট্রিলিয়ন পর্যন্ত জরিমানা দাবি করেছে। একই সাথে 13 বছরের কম বয়সী শিশুদের তথ্য অভিভাবকদের সম্মতি ছাড়া সংগ্রহের মাধ্যমে মেটা ফেডারেল আইন লঙ্ঘন করেছে বলে অভিযোগ আনা হয়েছে। 2023 সালে 29টি
স্ট্রেট যৌথভাবে ফেসবুক ও ইনস্টাগ্রামের বিরুদ্ধে এই মামলা দায়ের করেছিল। এই আইনি লড়াইকে শিশুদের সুরক্ষায় টেক জায়ান্টদের জবাবদিহিতার আওতায় আনার বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। মামলার রায়ে কেবল বড় আর্থিক জরিমানাই নয়, বরং মেটার অপারেটিং সিস্টেমের মৌলিক পরিবর্তন আনার নির্দেশও দেওয়া হতে পারে। যুক্তরাষ্ট্রের ওহাইওর টালেডো শহরের একটি শিল্প কারখানায় ভয়াবহ জোড়া বিস্ফোরণে অন্তত 2 শ্রমিক নিহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় কারখানাটিতে এক পর্যায়ে আগুন ধরে যায় এবং কালো ধোঁয়ায় চারপাশ আচ্ছন্ন হয়ে পড়ে। পরে উদ্ধারকারীরা একজন নারী ও একজন পুরুষের মরদেহ উদ্ধার করেন। ফায়ার সার্ভিস জানিয়েছে বিপজ্জনক কেমিক্যাল এবং আরও বিস্ফোরণের ঝুঁকির সামনে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রাথমিক তদন্তে বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। যাওয়া যাক অন্যান্য সংবাদে। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে স্থানীয় নাগরিকদের তুলনায় ইউরোপের বাইরের দেশের নাগরিকরা অস্থায়ী ও খণ্ডকালীন চাকুরিতে বেশি নিয়োজিত। ভাষাগত বাধা, সীমিত পেশাগত যোগাযোগ এবং প্রশাসনিক জটিলতা স্থায়ী কর্মসংস্থানে বড় বাধা দাবি বিশেষজ্ঞদের। বিস্তারিত জানাচ্ছেন সৈকত দেবনাথ। ইউরোপীয় ইউনিয়নের 27টি সদস্য দেশে বসবাস ও কর্মরত ইউরোপের বাইরের দেশের নাগরিকদের জন্য স্থায়ী চাকরি পাওয়া তুলনামূলকভাবে কঠিন। ইউরোপীয় ইউনিয়নের পরিসংখ্যান অফিস ইউরোস্টেটের সবশেষ তথ্যানুযায়ী 2015 থেকে 2025 গত এক দশকে 20 থেকে 64 বছর বয়সী অ-ইউরোপীয় নাগরিকদের মধ্যে খণ্ডকালীন ও অস্থায়ী চুক্তিতে কাজের হার ছিল সবচেয়ে বেশি। কর্মীদের হার সবচেয়ে বেশি ছিল সাইপ্রাস, নেদারল্যান্ড ও পোল্যান্ডে। 3 দেশেই এ হার 40%-এরও বেশি। বিশেষজ্ঞদের মতে ভাষাগত প্রতিবন্ধকতা, সাংস্কৃতিক পার্থক্য, সীমিত পেশাগত নেটওয়ার্ক এবং অভিবাসন সংক্রান্ত বিধিনিষেধ স্থায়ী কর্মসংস্থানের পথে বড় বাধা। তবে ব্যক্তিগত পছন্দও কিছু ক্ষেত্রে ভূমিকা রাখে। কেউ কেউ নিজ দেশে ফিরে যাওয়ার পরিকল্পনা বা ব্যক্তিগত পরিস্থিতির কারণে খণ্ডকালীন কাজ বেছে নেন। যদিও বিশেষজ্ঞদের ধারণা এই পার্থক্যের প্রধান কারণ কাঠামোগত শ্রমবাজারের বাধা। সৈকত দেবনাথ, চ্যানেল আই। ইটালিতে এখন চলছে দীর্ঘ গ্রীষ্মকালীন ছুটি। তীব্র গরমের এই সময় মানসিক প্রশান্তির খোঁজে মেতে উঠেছে পুরো দেশ। ঐতিহ্যবাহী ফেরাগস্তো উৎসবকে কেন্দ্র করে আগস্ট মাস জুড়ে সবখানে উৎসবের আমেজ দেখা যাচ্ছে। স্থানীয় বাসিন্দারা পরিবার নিয়ে ছুটছেন সমুদ্র সৈকতে কিংবা পাহাড়ি অঞ্চলে। ছুটির এই আমেজ ছড়িয়ে পড়েছে বাংলাদেশি কমিউনিটির মাঝেও। কর্মব্যস্ত জীবন থেকে বিরতি নিয়ে ইটালির বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীরা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের আয়োজন করছেন। এতে প্রবাসীদের মধ্যে সম্পর্ক আরও জোরদার হবে এমন আশা করছেন কমিউনিটির বিশিষ্টজনরা। স্পোর্টস মিডিয়ার অন্যতম পথিকৃৎ ইএসপিএন এর প্রতিষ্ঠাতা বিল রাসমুসেন মারা গেছেন। ইএসপিএন জানিয়েছে পার্কিনসন রোগের প্রভাবে 93 বছর বয়সী রাসমুসেনের মৃত্যু হয়েছে। 1978 সালে ছেলে স্কটকে সঙ্গে নিয়ে শুধু খেলাধুলা ভিত্তিক একটি টেলিভিশন নেটওয়ার্ক তৈরির ধারণা দেন তিনি। পরের বছর 1979 সালের 7 সেপ্টেম্বর 14 লাখ বাড়িতে সম্প্রচার শুরু করে ইউএসপিএন। প্রতিষ্ঠাতা ও প্রথম প্রেসিডেন্ট হিসেবে প্রতিষ্ঠানটির প্রাথমিক সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন রাসমুসেন। 2025 সালে তিনি স্পোর্টস ব্রডকাস্টিং হল অফ ফেমে অন্তর্ভুক্ত হন। তিনি 3 সন্তান, 7 নাতি-নাতনি এবং 2 প্রপৌত্র ও প্রপৌত্রী রেখে গেছেন। বোরহ্যাম উডের হয়ে খেলতে নেমেই নিজের প্রথম ম্যাচে গোল করলেন বাংলাদেশি বংশোদ্ভূত ফারহান আলী ওয়াহিদ। ইংল্যান্ডের ন্যাশনাল লিগ কাপের গ্রুপ পর্বে লিডস অনূর্ধ্ব 21 দলকে 5-2 গোলে হারিয়েছে ফারহানের ক্লাব বোরহ্যাম। প্রথমার্ধেই 5 গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বোরহ্যাম উড। ফারহানের দল যখন 2 গোলে এগিয়ে তখনই ম্যাচের 41 মিনিটে গোল করেন এই তরুণ উইঙ্গার। 1 গোল ও 1 অ্যাসিস্ট করার পাশাপাশি ম্যাচ জুড়ে ফারহান ছিলেন অনবদ্য। দ্বিতীয়ার্ধেও বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছিলেন ফারহান, তবে গোলরক্ষকের দুর্দান্ত সেভে গোল পাননি তিনি। মৌসুমের শুরুতে ফুলহ্যামের মূল দলের হয়ে বেশ কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলেছেন ফারহান। মৌসুম শুরুর আগেই 1 বছরের জন্য ধারে বোরহ্যাম উডে যোগ দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত এই তরুণ উইঙ্গার।
জার্মানিতে বিজনেস মিটস ডিপ্লোম্যাসি, কারেন্ট বিজনেস অ্যান্ড ইনভেস্টমেন্ট অপরচুনিটিজ ইন বাংলাদেশ শীর্ষক সেমিনার হয়েছে। বাংলাদেশ দূতাবাস এবং নর্থ রাইন ওয়েস্টফালিয়ার অঙ্গরাজ্যে ডুইলসেলডর্ফ শহরে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে। অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জুলকারনাইন। তিনি বাংলাদেশের আমদানি রপ্তানি, বাণিজ্য, বিনিয়োগের বর্তমান চিত্র এবং ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরেন। সেমিনারে জার্মানির নর্থ রাইন ওয়েস্টফালিয়া অঞ্চলের অন্তত 20টি কোম্পানি এবং সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। ভবিষ্যতে জার্মানি বাংলাদেশ বাণিজ্যিক সহযোগিতা আরও জোরদার হবে বলে সেমিনারে আশা প্রকাশ করেন বক্তারা। সৌদি প্রবাসীদের বিভিন্ন সমস্যা শোনা এবং তা সমাধানের উদ্যোগ নিয়েছে জেদ্দার বাংলাদেশ কনসুলেট। ই পাসপোর্ট ইস্যু, ফিঙ্গারপ্রিন্ট সংক্রান্ত ভোগান্তি নিরসন এবং প্রথমবারের মতো প্রবাসীদের সরাসরি প্রশ্ন নিয়ে 10 দিনের বিশেষ সেবার আয়োজন করেছে কনসুলেট। জেদ্দা থেকে বিস্তারিত জানাচ্ছেন এমওয়াই আলাউদ্দিন। আমাদেরকে এখানে যে স্যালারিগুলো নিয়ে আসে আমরা ওই স্যালারিটা পাই না, তো আমরা কনসুলেটের কাছে যাব কিভাবে? আমি মদিনা থাকি, কনসুলেটর জেদ্দা, আমি নতুন অবস্থায় জেদ্দা আসতে পারবো না। এভাবেই রাষ্ট্রের কাছে জবাবদিহিতা চাইছে প্রবাসীরা, যা অতীতে ছিল কল্পনাতীত। প্রশ্ন করছেন কনসুলেটের সব বিভাগের কর্মকর্তাদের কাছে, জবাবদিহিতা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। আপনারা যখন এই দেশে আসেন, আপনাদের একটা কর্মসংস্থান চুক্তি আছে। সেই চুক্তিতে আপনারা কোন কোম্পানির সাথে কাজ করছেন, আপনার কত ঘন্টা কাজ করবেন এবং কিভাবে করে আপনি আসছেন, আপনার অ্যাকোমোডেশন কি হবে, আপনার ফুডিং কি হবে, আপনার সেই চুক্তিটা সম্পর্কে কি আপনি আসলে জেনে আসেন? সৌদি আরবের আইন মেনে চলা, সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্র ও সরকার বিরোধী অপপ্রচার রোধে প্রবাসীদের বিভিন্ন পরামর্শ দেন কনসুলেটের গোয়েন্দা বিভাগের এই কর্মকর্তা। কপিলের মেয়ে এই নানান দিন আমরা টিকটক করি না, এগুলোও কিন্তু নিষেধাজ্ঞা নেই। একজন সৌদির ঘরের ভিতরের বিষয়ে আপনি বাইরে প্রকাশ করবেন, সৌদিকে মেনে নেবে? কোনোদিনও মেনে নেবেন। এই দেশের আইনে কি বলা আছে, যে কোনো ধরনের ছবি, ভিডিও ধরনের নিষেধ। বিশেষ সেবার মাধ্যমে দ্রুত পাসপোর্ট ইস্যু, কফিল ও কোম্পানি সংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধানে ব্যবস্থা গ্রহণ করায় খুশি সৌদি প্রবাসী এই রিমিটেন্স যোদ্ধা। সরকারে অনেক পদক্ষেপ নিছে, অনেক দিন থেকে প্রবাসীরা পাসপোর্টে বুক দিছে। এই পদক্ষেপ নেওয়ার পরে অনেক প্রবাসী বহুত আহঙ্কার দূর হইতেছে, সবকিছু সফলতা হবে। প্রবাসীদের দোরগোড়ায় কনসুলার সেবা ও স্বল্প সময়ের মধ্যে সবার হাতে পাসপোর্ট পৌঁছে দেওয়ার অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন কনসুলেটের প্রধান এই কর্মকর্তা। একটা ওপেন করে দিয়েছি যে ভাইয়েরা যাদের অ্যাপয়েন্টমেন্ট আছে, একটু ইকামার সমস্যা আছে, তারা আসতেছেন, তারা পাসপোর্টের জন্য জমা দিচ্ছেন। আমাদের সকল কর্মকর্তা একসাথে একটা ঝাঁপিয়ে পড়েছি যেন সবাই একসাথে এটা কাজ শেষ করে দিতে পারি। আমাদের এই জেদ্দা অঞ্চলে অ্যাটলিস্ট আমি বলতে পারি যে পাসপোর্ট নিয়ে ইনশাল্লাহ কেউ কোনো সমস্যার মধ্যে থাকবেন না, সবার জন্য আমরা কাজ করছি। সৌদি প্রবাসী বাংলাদেশিরা তার মনে করছেন রাষ্ট্র এবং সরকার চাইলে যে কোনো সমস্যার সমাধান করা যে যায়, এটি তাদের প্রমাণ। সৌদি আরবের জেদ্দা বাংলাদেশ কনসুলেট থেকে এমওয়াই আলাউদ্দিন, চ্যানেল আই। কারারুদ্ধ সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে বেসরকারি হাসপাতালে স্থানান্তরে সুপ্রিম কোর্টের নির্দেশ চ্যালেঞ্জ করবে পাকিস্তান সরকার। দেশের আইনমন্ত্রী আজম নাজির তারার জানিয়েছেন, আদালতের আদেশ পুনর্বিবেচনার আবেদন করবে সরকার। মঙ্গলবার আদালতের নির্দেশের পর এবছর প্রথমবারের মতো কারাগারে ইমরান খানের সঙ্গে দেখা করেছেন স্ত্রী বুশরা বিবি ও বোন নরিন নিয়াজি। আদালত ইমরানকে 2 দিনের মধ্যে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে ইসলামাবাদ শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়ার নির্দেশ দেন। ইমরানের দল পিটিআই আদালতের নির্দেশ দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন। রাশিয়ায় সামরিক ও শিল্প স্থাপনায় ইউক্রেনের হামলায় ব্রিটিশ ড্রোন ব্যবহারের কথা নিশ্চিত হওয়ার পর যুক্তরাজ্যকে কড়া হুঁশিয়ারি দিয়েছে মস্কো। রাশিয়ার দূতাবাস বলছে ইউক্রেনকে সহযোগিতার জন্য যুক্তরাজ্যকে পরিণতি ভোগ করতে হবে। তবে রুশ হুঁশিয়ারি উপেক্ষা করে ইউক্রেনের পাশে থাকার ঘোষণা দিয়েছে ব্রিটিশ সরকার। প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম বলেছেন, সুসময়ের বন্ধু নয়, বিপদের দিনেও ইউক্রেনের পাশে থাকবে যুক্তরাজ্য।
বিএনপি সবসময় প্রবাসী বান্ধব সরকার। বাহরাইনে এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন বিএনপি নেতারা। বাহরাইন বিএনপি সাংগঠনিক সম্পাদক নাসিরউদ্দিনের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাহরাইন বিএনপির প্রধান উপদেষ্টা সাবের হোসেন। অনুষ্ঠানে বাহরাইন বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতাদের পাশাপাশি বিভিন্ন অঙ্গ সংগঠনের প্রতিনিধিরাও অংশ নেন। রাশিয়া সফরে গিয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন মিয়ানমারের সামরিক সরকার প্রধান ও দেশটির প্রেসিডেন্ট মিন অং হ্লাইং। বৈঠকে প্রতিরক্ষা, নিরাপত্তা, জ্বালানি, কৃষি ও স্বাস্থ্য সহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। পুতিন জানান, দুই দেশের এরই মধ্যে পররাষ্ট্রনীতি ও নিরাপত্তা ইস্যুতে সহযোগিতা করছে এবং জ্বালানি খাতে যৌথ প্রকল্প নিয়ে কাজ করছে। মিয়ানমার রাশিয়ার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সমুদ্র বন্দর ও তেল শোধনাগার নির্মাণের পরিকল্পনাও রয়েছে। 2021 সালে সামরিক অভ্যুত্থানের পর পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে মিয়ানমারকে রাজনৈতিক এবং সামরিক সমর্থন দিয়ে আসছে রাশিয়া। একই সঙ্গে মস্কো মিয়ানমারের অন্যতম প্রধান অস্ত্র সরবরাহকারী। হরমুজ প্রণালী নিয়ে ইরান ও ওমানের মধ্যে মধ্যস্থতাকারী সমঝোতার অপেক্ষায় রয়েছেন বলে জানিয়েছেন কাতার। এর মধ্যেই তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বৃহত্তর আলোচনা আবারও শুরু হতে পারে বলে জানানো হয়েছে। ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে বর্তমান কোনো ধরনের আলোচনা চলছে না এবং ভবিষ্যতে এ বিষয়ে কোনো বৈঠকও নির্ধারিত নেই। যদিও এর আগে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGCর সঙ্গে পেছনের চ্যানেলে আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে তার সেই দাবি প্রত্যাখ্যান করেছিল তেহরান। ইরান থেকে সংযুক্ত আরব আমিরাতের দিকে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে দাবি করেছে আবুধাবি। আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র দুটি শনাক্ত করার পর জানায়, এগুলো সামুদ্রিক নৌ চলাচল লক্ষ্য করে ছোড়া হলেও পরে সাগরে পড়ে। তবে এ অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইটালির তুস্কানি অঞ্চলে ঐতিহাসিক ভোলতেরা কারাগার কর্তৃপক্ষ বন্দীদের অভিনয়ের মাধ্যমে পুনর্বাসন এবং মানসিক মুক্তির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। দীর্ঘদিন ধরে কাম্পানিয়া দেলা ফোর্তেজা নামের থিয়েটার দলটির কারাগারের ভেতরেই নাটক মঞ্চস্থ করেছে। পেশাদার অভিনয় শিল্পীদের সঙ্গে বন্দীরা মিলে তৈরি করেছে নতুন নতুন প্রযোজনা। সাজা শেষ হওয়ার পরও অভিনয় চালিয়ে যাচ্ছেন অনেকেই। বাংলাদেশের সঙ্গে ভারত গঠনমূলক এবং ইতিবাচক সম্পর্ক বজায় রাখতে চায় বলে মন্তব্য করেছেন সেদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। মঙ্গলবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। জয়সওয়াল বলেন, বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবেলায় অতিরিক্ত জ্বালানি সরবরাহে ঢাকার অনুরোধ ইতিবাচকভাবে বিবেচনা করবে ভারত। জয়সওয়াল প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, এ বিষয়ে জানানোর মতো নতুন কোনো তথ্য নেই এবং হালনাগাদ তথ্য এলে পরবর্তীতে জানানো হবে। তবে তারেক রহমানকে আগেই ভারত সফরের জন্য উষ্ণ আমন্ত্রণ জানিয়ে রাখা হয়েছে বলেও জানান তিনি। প্রিয় দর্শক, প্রবাস সংবাদের শেষ পর্যায়ে আমরা চলুন আরও একবার জেনে নিয়ে যা ছিল এখনকার ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড প্রবাস সংবাদ শিরোনামে। কলকাতায় হোটেলে আগুনে বাংলাদেশি সহ 9 জনের মৃত্যু, মৃতদের মধ্যে সাংবাদিক সহ 4 জন, কুষ্টিয়ার একই পরিবারের সদস্য। কানাডিয়ান পণ্যে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত 50% শুল্ক 3 দিনের জন্য স্থগিত। দুই দেশের চুক্তির দর কষাকষি চলছে। এবং ইউরোপের দেশগুলোতে স্থানীয়দের চেয়ে অন্য দেশের নাগরিকরা অস্থায়ী ও খণ্ডকালীন চাকরি বেশি পাচ্ছেন। ভাষাগত দুর্বলতায় স্থায়ী কর্মসংস্থানের জটিলতা। প্রিয় দর্শক, দেশের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com। আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর পাশাপাশি যুক্ত থাকুন OTT প্ল্যাটফর্ম আই স্ক্রিনের সাথে। আর এর সাথে শেষ করছি আজকের প্রবাস সংবাদ। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।